লেখক উজ্জ্বল সংযুক্তার ফেসবুক বনাম সম্পর্কের পরিণতি। উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে প্রথম যেদিন কলেজে ভর্তি হলাম, বাবা খুশি হয়ে স্মার্টফোন কিনে দিয়েছিলেন। কলেজের প্রথম দিনে বেশ সেজেগুজে যাওয়ার পথে কয়েকটা সেলফি তুলে নিলাম। নতুন ফোন, তার সাথে প্রথম দিনের কলেজ, একটা দারুণ রোমাঞ্চকর দিন আমার কাছে। প্রথম দিনটা বেশ ভালোই কাটল। বেশ কয়েকজন বান্ধবীও পেয়ে গেলাম। বন্দনা আমার কলেজের প্রিয় বান্ধবী। পরবর্তী সময়ে অনেক অশান্ত পদক্ষেপে নিঃস্বার্থভাবে পাশে থেকেছে। তারই উৎসাহে সেই দিনই প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। প্রথমত কলেজের কয়েকজন বান্ধবীকে বন্ধুত্বে অনুরোধ করায় প্রায় সকলেই বন্ধুত্বের আহ্বানে স্বীকৃতি দিয়ে বন্ধু লিস্টে স্থান পায়। মনের আনন্দে কলেজ থেকে বাড়ি ফিরে মায়ের সাথে কত সেলফি তুলেছি। ছোট ভাইকে ধরে সেলফি তুলেছি। আগেই বন্দনার সাথে কয়েকটা সেলফি তুলেছিলাম। সন্ধ্যায় নিজের কুঁড়ে ঘরের কুঠুরিতে আমার ছোট্ট বিছানাটাতে একান্তে বসে ফেসবুকে সেই সব ফটো আপলোড দিয়ে অপেক্ষায় ছিলাম কতগুলো লাইক কমেন্ট পড়ে। প্রথম দিনটা যেমন তেমন কেটে গেল। পরের দিন সকালে উঠে ফোনে নেট অন করতেই দেখি 200-র উপরে বন্ধুত্বের রিকোয়েস্ট। এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা না থাকায় ঘাবড়ে গিয়ে ফোনে নেট অফ করে অপেক্ষা করলাম কলেজের সময়ের। যথাসময় কলেজে এসে প্রিয় বান্ধবী বন্দনার সাহায্য প্রার্থী হয়ে উঠলাম। বন্দনাই বুঝিয়ে দিল ফেসবুকের খুঁটিনাটি, কিভাবে বন্ধু নির্বাচন করতে হয়, এমন অনেক তথ্য যেগুলো আমার অজানা ছিল। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ফেসবুকে চ্যাটিং। সবাইকে উত্তর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বন্দনার থেকে 2-1 দিনের মধ্যেই অনেক কিছু শিখে ফেসবুকে খানিকটা সময় দিতে শুরু করলাম। সাথে নতুন কলেজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিলাম। দিন কয়েক পরে একজনের বন্ধুত্বের আহ্বান আসে। যথারীতি প্রোফাইলটা দেখে বেশ ভালো লাগলো। দেখতে শুরু করলাম তার ফেসবুকের খুঁটিনাটি। কেন যেন মনে হলো আমার কিশোরী থেকে যুবতী হয়ে ওঠা মন এবং সম্পূর্ণ অস্তিত্ব এই প্রোফাইলের মালিকের জন্যই অপেক্ষা করছিল। এতদিন বান্ধবীদের সাথে চ্যাটিং হচ্ছিল ফেসবুক মেসেঞ্জারে, মাঝে মধ্যে টুকিটাকি বিষয় নিয়ে। আমার অজান্তেই মন বলে উঠল, মৌলি, তুই যার অপেক্ষায় ছিলি এতদিন, সে তো তোর দরজায় দস্তক দিয়েছে রে। অপেক্ষা কিসের? বন্ধুত্বের স্বীকৃতি দিলাম। মন যে আমার কেড়ে নিয়েছিল প্রোফাইলের মালিক বাদল সরকার। তার ফেসবুক জুড়ে ছিল তার বিভিন্ন পোজের রোমান্টিক ফটো। প্রতিটি ফটোই অত্যন্ত আকর্ষণীয়। হবে নাই বা কেন? দেখতে সুন্দর, স্মার্ট চেহারা, রীতিমতো আকর্ষণীয়। আমি কিন্তু বাদল সরকারের মতো এত আকর্ষণীয় ছিলাম না। সাদামাটা গ্রামের মেয়ে, গরিব পরিবারে, সাথে আমার সম্বন্ধ। তবুও কেন যেন মনের গহনে বাদল সরকারের ছবিটা ফুটে উঠেছিল নিজের অজান্তে। বন্ধুত্বের স্বীকৃতি দিয়েই ছিলাম। তারপরেই ওর প্রত্যেকটি ফটো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। ঠিক তখনই মুঠোফোনের পর্দায় ভেসে ওঠে বন্ধুত্বের স্বীকৃতির জন্য অভিনন্দন। সেই প্রথম কেউ আমাকে ফেসবুকে এমনভাবে বন্ধুত্বের স্বীকৃতি জানায়। তাই আর একটু গদগদ হয়ে লাইকের বোতামে হাত দিতেই ছুটে গেল ভালোবাসার স্টিকার। লিখলাম, ওয়েলকাম বন্ধু। এমনভাবে বন্ধুত্বের স্বীকৃতি পাওয়ার পরে আমার উত্তর দেওয়া এই প্রথম। যদিও তখন বন্ধু সংখ্যা 30-এর ঘরে। কয়েকটি মুহূর্ত অপেক্ষা করতেই মেসেঞ্জারে ভেসে উঠল বাদল সরকারের ছবির সাথে বন্ধুত্বের স্বীকৃতির অভিনন্দন। তার মনোমুগ্ধকর ছবির সাথে অভিনন্দনের কাণ্ড কারখানা আমার কাছে নতুন ছিল সেদিন। এমনভাবে মেসেঞ্জারে কেউ আমাকে দস্তক দেয়নি এর আগে। অপেক্ষা করিনি সেদিন মেসেঞ্জারে জানিয়েছিলাম স্বাগতম। সেই শুরু। তারপরে কত কথা মেসেঞ্জারের মাধ্যমে,
ধীরে ধীরে জানতে পারলাম বাদল সরকার হাসপাতালে ভর্তি আছে, তার নাকি ডেঙ্গু হয়েছে। মনটা বিচলিত হয়ে উঠেছিল তার অসুস্থতার খবরে। কেন জানি না, প্রথম দিনেই বাদলের সাথে কথা বলতে বলতে মনটা তার দিকে চলে যাচ্ছিল নিজের অজান্তে। ধীরে ধীরে মুঠোফোনটাকে ভালোবাসতে শুরু করলাম। কারণ একটাই, সারাদিন ইন্টারনেট অন করেই রাখি, কখন তার একটা মেসেজ আসে সেই অপেক্ষায়। তবে তার মেসেজ আসতো অনেক বিলম্বে, অপেক্ষা করতে পারতাম না। অধীর অপেক্ষার পরে অভিমানে মেসেজ লিখতাম, এত সময় পরে মেসেজ দিচ্ছ, কিছু খারাপ দিকে গতি করেছে নাকি তোমার শরীর? আমার অধীর আগ্রহের বিলম্বের কারণ বুঝতে পেরে হাসির স্টিকার ভেসে আসতো মেসেঞ্জারের পর্দায়। উত্তর আসতো, বুঝতেই পারছো শরীরটা ভালো নেই, বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটাতে হচ্ছে, খাবারে ইচ্ছা নেই। বাড়ি থেকে সকলেই এসে দেখে যাচ্ছে ডেঙ্গুর প্লেটলেট কমে গেছে সাংঘাতিকভাবে, তবে চিন্তার কোনো কারণ নেই, এত তাড়াতাড়ি মরবো না। শুনে রেগে উত্তর লিখলাম, এমন করে বলছো কেন? মরার কথা কিন্তু আর দুবার আমার কাছে লিখবে না। আমার মন খারাপ হয়ে যায় না, এটা তো বোঝো। সাথে সাথেই একটা লাভ স্টিকার ছুটে আসতো মেসেঞ্জারের পর্দায়। যতদিন যায় একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম মুঠোফোনটাকে নিয়ে। কেমন যেন একটা নেশার ঘোর চেপে বসেছিল আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে। হয়তো সেটাই আমার প্রথম ভালোবাসা, তাও আবার ফেসবুকে পাওয়া আমার প্রিয় মানুষটির সাথে। বন্দনা কিন্তু বুঝিয়েছিল কয়েকবার, মৌলি, ফেসবুকে প্রেম করতে যাস না, ফেসবুকের ভালোবাসা পরিণতি পায় না। ফেসবুক কিন্তু একটা মিথ্যের জায়গা, বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে, সাবধান হয়ে যা কিন্তু। বন্দনার কাছ থেকে কথাটা শুনে ভালো লাগেনি সেদিন। তারপরে থেকে বাদলের সাথে সম্পর্কগুলো আর জানায়নি। ততদিনে বাদল যে আমার অন্তরাত্মায় বসে গেছিল। তার হাসপাতালের বিছানায় শোয়া অবস্থার ফটো পাঠিয়েছিল বেশ কয়েকটা। মনটা অশান্ত হয়ে উঠেছিল প্রিয় মানুষটার পরিণতিতে। বাদল যেদিন হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি গেল, সেদিন একটা ফটো পাঠিয়েছিল। মুখটায় সতেজ ভাব, বেশ খুশি খুশি লাগছিল। আমার মনটাও খুশিতে ভরে গেছিল সেদিন। কেমন একটা মায়ার বন্ধনে পড়ে গেছিলাম। কি বলবো এটাকে, মায়া না ভালোবাসা? মনটা বলে উড়ে যা বাদলের পাশে। কয়েক মুহূর্ত ছাড়া ফোনের পর্দায় নজর দেওয়াটা যেন একটা অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছিল। বাড়িতে গিয়ে অনেক রাত পর্যন্ত কথা বলেছিল বাদল। এতদিনে ফেসবুক মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে চলে এসেছিলাম আমরা। একটু একটু করে বাদলের জীবনের ঘটনাগুলো আমার কাছে বলে গেছিল। ওরা দুই ভাই, ছোট বাদল, ওর দাদা সঞ্জয়, দুজনেই প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করে। বাদল টাটা কনসালটেন্সি সার্ভিসের অফিসে ভালো পজিশনে চাকরি করে। চাকরি পেয়েছে অবশ্য বছর 2 হলো। আর বড়দা ইন্ডিয়ান এয়ারলাইন্সের সিগন্যাল বিভাগে কর্মরত। বাবা দীর্ঘদিন হলো গত হয়েছেন। মা অনেক চেষ্টায় 2 ভাইকে একটু একটু করে বড় করে নিজের পায়ে দাঁড় করাতে পেরেছে। এমনই কত কথা আমার সাথে শেয়ার করে যেত। সবগুলো মনে থাকতো না। আমাকে জিজ্ঞেস করত, তোমার কথাও কিছু বলো। আমারও শুনতে ইচ্ছে করে, কি বলবো বুঝতে পারি না। আমি গরিবের মেয়ে তো, আমার জীবনের ঘটনা কি হতে পারে? মাঝে মাঝে আশ্চর্য হতাম, শহরে থাকা এত ভালো একটা চাকরি করা ছেলে কি করে আমার সাথে এতটা ঘনিষ্ঠ হয়ে উঠল এই কদিনে? কি দেখে আমাকে এতটা প্রশ্রয় দিয়েছিল? সেটা প্রশ্ন করায় বলে, কেন জানি না, তোমাকে ভালো লাগে। ফোনটা হাতে ধরে মুচকি হেসেছিলাম কিছুক্ষণ। পরে লিখলাম, আমাকে ভালো লাগার মতো আমি তেমন কোনো আহামরি সুন্দরী নই। আমার মধ্যে কোনো আকর্ষণীয় চেহারাও নেই। কি দেখে আমাকে ভালো লাগলো তোমার? উত্তর এসেছিল পরক্ষণেই। সেটা বলতে পারবো না, তবে যেদিন প্রথম দেখা হবে আমাদের দুজনের, সেদিন চোখে চোখে বুঝিয়ে দেব কতটা ভালো লাগে তোমাকে। সত্যি বলছি, কিশোরী থেকে যুবতী হয়ে ওঠা মনটা খুশিতে ভরে গেছিল। এমনভাবে আমাকে কেউ কোনো দিনও বলেনি।
তাই হয়তো বাদলের কাছে আমি বাধা পড়ে গেছিলাম মন থেকে। তার অনুপস্থিতি আমাকে অধীর করে তুলত। হয়তো এটাই প্রেম, হয়তো এটাই ভালোবাসা। সময় যত যায় আমাদের নিকটত্ব আরও বেশি বেড়ে যায়। মাস 6 হয়ে গেছে, তখনও ফোন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দুজনের আলাপচারিতা চলছে। হঠাৎ একদিন কলেজে থাকার সময় মেসেজ এলো, তোমার সাথে ফোনে কথা বলতে চাই, খুব জরুরি। এর মধ্যে একদিনও অনুরোধ করেনি বাদল ফোনে কথা বলার। সেদিন তার অনুরোধ উপেক্ষা করতে পারিনি। সারা শরীরে রোমাঞ্চকর বিদ্যুৎ খেলে গেছিল। উত্তর দিয়েছিলাম, করতে পারো। কলেজের বাগানে একাই বসেছিলাম বাদলের ফোনের অপেক্ষায়। ফোন এলো কয়েক মুহূর্ত পরে। ফোনটা রিসিভ করার সময় হাত দুটো কেঁপে গেছিল। মনের মধ্যে একটা খুশির আলোড়ন দৌড়ে গেছিল। মুহূর্তে ফোনের পর্দায় ভেসে উঠেছিল বাদলের নম্বরটা। কেঁপে যাওয়া আঙুলে ফোনটা রিসিভ করতেই ভেসে এলো গুরু গম্ভীর একটা আওয়াজ, হ্যালো মৌলি। নিজের কানে বিশ্বাস হচ্ছিল না, সত্যি শুনছি তো বাদলের গলার আওয়াজ। ফোনটা কানের কাছে লাগিয়ে চুপ করেছিলাম। কয়েক মুহূর্ত পরে আবার ভেসে এলো সেই কণ্ঠস্বর, মৌলি শুনছো তো, আমি বাদল বলছি। খুব আস্তে করে বললাম, হ্যাঁ মৌলি বলছি। তাহলে চুপ করে আছো কেন? আমি তো ভাবলাম ফোনটা অন্য কারোর হাতে, তাই হয়তো চুপ করে আমার কথা শুনছে। কণ্ঠস্বরে যতটা মিষ্টত্ব আনা যায় ততটা মিষ্টত্ব আনার চেষ্টা করে বললাম, না আমিই বলছি, ভয় নেই। প্রথমবার ফোন করলে তো, তাই একটু ভয়ে ছিলাম। মৃদু হাসির ঝংকার কানে এসে বাজল। পর মুহূর্তে ভেসে এলো, তোমার কণ্ঠস্বর খুব মিষ্টি। এত মিষ্টত্ব কণ্ঠ কোথায় লুকিয়ে রেখেছিলে এতদিন? অবশ্য আমারই ভুল, আরও কিছুদিন আগে ফোন করাটা উচিত ছিল। এতক্ষণে অনেকটা সহজ হয়ে উঠেছিলাম। মৃদু হেসে বললাম, একটু বেশি বলছো না? যতটা বলছো আমি ততটা নই। ঠিক আছে, কি জরুরি কথা বলছিলে সেটাই বলো। কয়েকটা মুহূর্ত চুপ থাকার পরে আবার ভেসে এলো সেই কণ্ঠস্বর, সামনের মাসে দাদার বিয়ে। আমি কি আশা করতে পারি তোমার উপস্থিতি দাদার বিয়েতে? বাকরুদ্ধ হয়ে গেছিল আমার মুহূর্তেই। কি উত্তর দেব আমি? বাদলরা যেখানে থাকে সেখান থেকে আমার বাড়ির দূরত্ব অনেক। লোকাল ট্রেনে যেতে গেলেই ঘণ্টাখানেক সময় লাগবে। জীবনে কোনোদিন একা একা শহরে যাইনি। 2-1বার গেছি, যদিও বাবা হয়তোবা মায়ের সাথে। বাড়ি থেকে সাইকেল চালিয়ে এই কলেজটুকুই আসারই অনুমতি ছিল। তাহলে এত কিছু জেনেও এরকম অযৌক্তিকর আবদার কি করে করতে পারলো বাদল? মনে মনে ভাবছি এমন কথা, তখনই আবার ভেসে এলো বাদলের আওয়াজ, কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? আমার ইচ্ছাটা কি পূর্ণ হবে না? বলে উঠলাম, কি করে তোমার ইচ্ছা পূর্ণ হবে বলো তো? তুমি কি জানো না আমি বাড়ি থেকে বেরোতে পারি না একা একা? কলেজটুকুই আসার অনুমতি পাই কেবল। তোমার বাড়ি এখান থেকে অনেক দূরে। এত কিছু ভেবেই বলছো তো? কথাটা সত্যি। এই ব্যাপারটা আমি চিন্তা করে দেখিনি। যদি তোমার বাড়িতে আমি একটা নিমন্ত্রণপত্র পাঠাই, সকল সদস্যকে নিমন্ত্রণ জানিয়ে, তাহলে তো তাদের সাথে আসতে পারো। অনেকটাই রেগে উঠছিলাম এতক্ষণে। বিনা দ্বিধায় এবার বললাম, অসম্ভবকে সম্ভব করার কথা বলছো? কে জানে তোমাকে, আমাদের বাড়ির সদস্যরা? তোমার আমার কিসের পরিচয়? আমার বাড়ির সাথে তোমার কি সম্পর্ক বলো? নিমন্ত্রণপত্র পাঠালে স্বীকার করতে হবে এমন কোনো কথা আছে কি? তাহলে এই অবান্তর কথাগুলো বন্ধ করে দাদার বিয়ের উৎসব কাটিয়ে দাও মনের আনন্দে। মনে করো আমি তোমার পাশে আছি। দাদা সঞ্জয়ের বিয়ের সব ফটো পাঠিয়েছিল আমার কাছে। বেশ ভালোভাবে বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছিল। উপস্থিত না থেকেও সব কিছুতেই সাথে ছিলাম, যেন এমনটাই মনে হয়েছে সর্বক্ষণ। বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও দেখে একটা আন্দাজ হয়েছিল শহরের বিয়ে কেমন হয়। আমাদের এই পোড়া গ্রাম বাংলার গরিব পরিবারের বিয়ের অনুষ্ঠান অতি সাধারণভাবে, সেটার সাথে তুলনা করলেই চোখে জল আসা ছাড়া উপায় ছিল না। থেকে থেকে কেবল একটি কথাই মনে পড়ে মনটা ব্যাকুল হয়ে ওঠে, আমি কোনো ভুল করছি না তো?
বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছি না তো? আমাদের সম্পর্কের পরিণতি পাবে কোনোদিনও? এমন সব চিন্তা মনের মধ্যে আসাটাই স্বাভাবিক ছিল। তবুও বাদলের সম্পর্কের বেড়াজাল থেকে বেরোতে পারাটা যেন অসম্ভব হয়ে উঠেছিল দিন দিন। আরও মাঝখানে কেটে গেল কিছুদিন। পুজো এসে গেল সে বছরের। পুজোর আগেই একবার বাদল ফোনে বলেছিল, আমি কিন্তু অষ্টমীর দিন তোমার কাছের স্টেশনে দুপুরের সময় থাকব, তুমি আসবে তো? দীর্ঘদিন পরে আমরা সামনাসামনি হতে যাচ্ছিলাম। ঢোকে গিলে উত্তর দিয়েছিলাম, তুমি এখানে আসবে আর আমি আসবো না, এমনটা হয়? ভাবলে কি করে? তবু এই খবর পাওয়ার পর থেকে বুকটা দুরু দুরু করে উঠেছিল এক অজানা আতঙ্কে। দিন যত ঘনিয়ে আসছিল ততই উৎকণ্ঠা বাড়ছিল মনের ভিতরে। অবশেষে বিধাননগর থেকে ট্রেনে বসার সময় ফোন এসেছিল, আমি ট্রেনে বসে গেছি, ঘন্টা দেড়েকের মধ্যে তোমার স্টেশনে নেমে যাব, তুমি যেন থেকো তখন, খালি হাতে ফিরতে না হয় আমাকে, এটা মনে রেখো। মহাষ্টমীর দিন একদিকে যেমন মনে খুশি ছিল, আনন্দ ছিল, অপরদিকে ছিল এক ধরনের ভয়ের আশঙ্কা। যদি পাড়া কিংবা বাড়ির কারোর সামনে পড়ে যাই, আমাদের প্রেমের মুহূর্তে ধরা পড়ে যাই, সেই আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছিল মনকে। আশঙ্কা চিত্ত মনে নিজেকে সাজিয়ে তুলেছিলাম যেটুকু ছিল আমার কাছে সেটা দিয়েই। একা যেতে ভয় পাচ্ছিলাম বলে বন্দনাকে ফোনে বলেছিলাম, অষ্টমীতে একটু বেরোবো তোর সাথে, পারলে আয় না। এক কথায় রাজি হয়ে গেছিল বন্দনা। সময়ের আগেই পৌঁছেছিল আমাদের বাড়িতে। দুজনেই সেজেগুজে হাসতে হাসতে বাড়ি থেকে বেরোনোর সময় মা জিজ্ঞেস করেছিল, কত দূর যাবি তোরা? তাড়াতাড়ি ফিরে আসিস। মাকে বুঝিয়েই বলেছিলাম, খুব শীঘ্রই আসব। মায়ের কাছে প্রথম মিথ্যে বলায় মনে অশান্তির ঝড় উঠেছিল। রাস্তায় বেরিয়ে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে যাওয়ার পথে বন্দনাকে সব কথা বলেছিলাম। একমাত্র ওকেই সাক্ষী করতে পেরে মনের সাহস উঠেছিল। সব কথা শুনে বন্দনা বলে, বা বা, ডুবে ডুবে এতদিন জল খাচ্ছিস, কেউ কিছু বুঝতেই পারেনি? আমি তোর এত কাছের হয়েও একটু আন্দাজ করতে পারিনি? যাক, যদি ভালো হয় তাহলে আমার মন বলছে খুবই ভালো হবে। ভয় পেতে হবে না, আমি আছি, বাকিটা সামলে নেব। ডাউন প্ল্যাটফর্মের শেষের দিকে দাঁড়িয়েছিলাম কৃষ্ণচূড়া গাছের তলায়। ট্রেনটা আসার সময় হয়ে আসছিল ততই দুহাতের তালুতে ঘেমে ওঠার অনুভূতি অনুভব করতে পেরে আড়ষ্ট হয়ে উঠছিলাম। বন্দনার সাথে কথা বলছিলাম, যদিও চোখটা কেবল রেল লাইনে দূরের আপ ট্রেন আসার অপেক্ষায়। অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম। এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে দু চোখের কোণায় বিন্দু বিন্দু জলরাশি এসে গেছিল। আমার অবস্থা দেখে বন্দনা হেসে উঠে বলে, কিরে, ধৈর্য হারাচ্ছিস নাকি? আর একটু অপেক্ষা, এই তো ট্রেন আসার অ্যানাউন্স হয়ে গেছে। বন্দনার কথাগুলো ঠিক কানে যাচ্ছিল না, মন এতটাই অশান্ত ছিল। হঠাৎ নজরে পড়ে আপ ট্রেনের আগমন, অস্পষ্টভাবে। কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হচ্ছিল, লিপস্টিকে রাঙানো লাল ঠোঁটটা শুকিয়ে উঠেছিল। জলের অনুভব করলাম গলাটা শুকিয়ে যাচ্ছে। এমন কেন হচ্ছে বুঝতে পারলাম না। আমার পরিস্থিতি বুঝে বন্দনা হেসে নিজের সাইড ব্যাগ থেকে জলের বোতলটা বের করে আমাকে দিয়ে বলে, নে, গলাটা শুকিয়ে এসেছে তো, একটু জল খেয়ে কপালটা মুছে নে, তোর কপাল ঘামে ভরে গেছে, বুঝতে পারছি তোর পরিস্থিতি। বন্দনার কথা শেষ হতে না হতেই ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনটা ছেড়ে যাওয়ার পরেই বাদলের ফোন এসেছিল। নির্দিষ্ট জায়গাটা জানিয়েছিলাম কেঁপে যাওয়া গলায়। তার কিছুক্ষণ পরেই দেখতে পেয়েছিলাম আমার ভালোবাসার প্রিয় মানুষটাকে। দূর থেকে হেঁটে আসছিল দ্রুত গতিতে। পরনে ছিল অ্যাশ কালারের জিন্স এবং কালো টি শার্ট, চোখে ছিল রোদের চশমা। দূর থেকে মনে হচ্ছিল কোনো রাজকুমার ছুটে আসছে আমার দিকে। সত্যি তো, বাদল আমার কাছে আমার রাজকুমারী তো ছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছিল কয়েকটি মুহূর্তে। একসময় সামনে এসে দাঁড়িয়েছিল। চোখ নামিয়ে রেখেছিলাম, ভালো করে তাকাতে লজ্জা পাচ্ছিলাম।
মন কেবল চাইছিল দু চোখ ভরে দেখে নি। মনের সাথে পাল্লা দিয়ে উঠতে পারেনি চোখ দুটো। বড়ই অবুঝ এ মন আর এই চোখ। আচমকাই চোখ তুলে তাকালাম বাদলের কথায়। এত লজ্জা? বন্দনাকে উদ্দেশ্য করে বলে, তোমার বান্ধবীর এত লজ্জা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। দেখো, একবারও চোখ তুলে দেখছে না আমার দিকে। কথাটা শেষ হতে না দিয়েই চোখ তুলে তাকিয়েছিলাম। আমার দুটো বড় বড় চোখ বাদলের দু চোখে দেখেছিল আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরির দুটি চোখে আমি যেন তলিয়ে যাচ্ছিলাম। হুঁশ ফেরে বন্দনার কথায়, কিরে, কোন জগতে আছিস তুই? দুজনে কথা বল, আমি একটু আড়ালে আছি। বলেই পিছন ফিরে হাসতে হাসতে এগিয়ে যায় সামনের দিকে। বন্দনা চলে যেতেই আরও নার্ভাস হয়ে পড়ি। কি বলবো, কোনো কথাই মনে আসে না। বাদলের মুচকি হাসি দেখে অনেক কষ্টে বললাম, আমার অবস্থা দেখে তোমার খুব হাসি পাচ্ছে তাই না? আবার জোরে হেসে উঠে বলে, একদমই না, আমি তো তোমাকে সাহস দিতেই এসেছি। তোমার ভিতরে এমন চুম্বকীয় শক্তি আছে যার মাধ্যাকর্ষণে এত দূরে টেনে চলে এসেছি। বলেই হাসতে হাসতে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলে, এটা ধরো, দুর্গাপুজোর অভিনন্দন জানালাম। কি আছে এই প্যাকেটে? অনেক কষ্টে কথাগুলো বললাম। বাড়ি গিয়ে খুলে দেখো কি আছে। কি আছে না বললে আমি কিন্তু নেব না। প্যাকেটটা না ধরেই বললাম, আরে বাবা, কিছুই নেই, পুজোর দিনে খালি হাতে আসতে নেই। আমি বলছি না, কথাটা মা বলে দিয়েছিল। এবার সাহস করে বললাম, মানে আমার কথা তোমার মাকে জানিয়েছ? একটু হেসে বলে, অবশ্যই জানাবো না, এমনটা হতে পারে? আমাদের বাড়িতে ছোট বউ যে আসতে চলেছে, তার সম্বন্ধে মাকে তো প্রথমেই জানানো দরকার, তাই মাকে সব কিছুই জানিয়েছি। কি বলবো, মাথায় কিছুই আসছিল না। হঠাৎ করে কেমন যেন মনটা খুশিতে ভরে গেল কেবলমাত্র ওইটুকু কথাতেই। আমাদের বাড়িতে ছোট বউ, কথাটা যেন কানে অমৃত ধারার মতো লাগলো। বড় বড় চোখ মেলে তাকিয়ে বললাম, মা নিশ্চয়ই ভেবেছেন আমি খুব পচা মেয়ে, বিয়ের আগেই এমন করে দেখা করতে রাজি হয়ে গেছি, তাই না? আবার একবার জোরে হেসে বলে, ঠিকই ধরেছ, মা এমনটাই বলেছে, তবে পচা শব্দটা বলেনি। বলেছি কি জানো? মুখটা আমার কানের কাছে এনে বলে, এত সুন্দরী মেয়ে কি করে জোগাড় করলি তুই? বাদলের উষ্ণ নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগছিল কথাগুলো বলার সময়। সেই উষ্ণ নিঃশ্বাসে এমন একটা মাদকতার সৃষ্টি হয়েছিল, আমার অস্তিত্ব মুহূর্তের জন্য টলমলিয়ে গেল। দু পা পিছিয়ে গিয়ে বললাম, মিথ্যুক কোথাকার, আমি সুন্দরী? কেউ বলবে না এই সংসারে, বুঝলে? এই কথাটা তুমি বানিয়ে বানিয়ে বলছো, এটা আমি বুঝতে পারছি। এবার মৃদু হেসে দু হাতে দু কান ধরে বলে, এতটুকু মিথ্যে বলছি না, মায়ের দিব্যি দিয়ে বলছি। হঠাৎ অজান্তেই আমার হাতটা উঠে গিয়ে বাদলের মুখে চাপা দিয়ে বলি, একদম না, মায়ের দিব্যি কখনোই নয়। বিশ্বাস করলাম আমি, তবুও তুমি নিজে বলো তো, তোমার দেওয়া এই উপহারগুলো আমি বাড়িতে নিয়ে যাব কোন মুখে? কি বলবো সেখানে গিয়ে? নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমাদের সংসারে একেবারে অসামঞ্জস্য, তাই আমি এগুলো নিতে পারবো না। আমার পরিস্থিতি বোঝো প্লিজ। ঠিক আছে, নিও না। ভালোবেসে প্রথমবার উপহার দিতে এসেছিলাম, তাও আবার শারদীয়া উৎসবের মুহূর্তে। এই উপহারগুলো আমি ট্রেন লাইনে ফেলে দিচ্ছি, ফিরিয়ে নিয়ে তো যেতেই পারবো না। হঠাৎ মনটাও এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। বাদলের হাত থেকে উপহারের প্যাকেটটা ছাড়িয়ে নিয়ে বললাম, যা কিছু হয়ে যাবে যাক, আকাশ থেকে যদি বজ্র পড়ে তবু আজ তোমার দেওয়া এই উপহার আমি গ্রহণ করলাম। আমার কথা শেষ হওয়ার মুহূর্তেই বাদলের দুহাত আমার দুটি হাত চেপে ধরে। বাদলের চোখে ছিল কৃতজ্ঞতা, তার দেওয়া উপহার স্বীকার করার। বিহ্বল হয়ে বলে, তুমি আমাকে আরও কাছে টেনে নিলে আজ। শীঘ্রই মাকে নিয়ে আসবো তোমার আঙিনায়, সেদিনের অপেক্ষায় থেকো। গ্র্যাজুয়েশনটা শেষ হতে কয়েক মাস বাকি আছে, তার আগেই আসবো। গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা শেষ হলেই তোমায় তোমার বাড়ি থেকে নিয়ে যাব আমার কুঁড়ে ঘরে। বাদল কথা রেখেছিল,
মাসখানেকের মধ্যেই একদিন আমায় ফোনে জানায়, 2 দিন পরে রবিবারে আমরা সপরিবারে তোমাদের বাড়ি যাচ্ছি, উদ্দেশ্য বধূবরণের প্রস্তুতি। আতকে উঠেছিলাম, ভয়ে কেঁপে উঠেছিল আমার সর্বাঙ্গ। বাড়িতে সূচনা না দিয়েই হঠাৎ করে উপস্থিত হওয়াটা সম্পূর্ণ অনুচিত। তাই বললাম, এমনভাবে কেমন করে তোমরা আসতে পারো, আর আমি বাড়িতে বলতে পারবো না তোমাদের আগমনের কারণ আমাকে দেখতে আসছো বলে, বুঝলে? চিন্তায় পড়ে গেছিল বাদল। খানিক মৌন থেকে বলে, তোমার ওই বান্ধবীর ফোন নাম্বার দাও আমাকে, ওকে ঘটক বানাবো, বাকি চিন্তা তুমি ছেড়ে দাও আমার উপরে। আবার আরেকবার চমকে ওঠার পালা আমার। বন্দনাকে আগে থেকে না জানিয়ে ওকে মাঝখানে টেনে এনে ব্যতিব্যস্ত করার মানে হয় না। তাই বললাম, আমি ওর সাথে কথা বলে তোমাকে ফোনে জানাচ্ছি। বলেই ফোনটা রেখে দিলাম। এক কথায় রাজি হয়ে গেছিল বন্দনা। বাদলের সাথে ফোনে কথা বলার পরে আমার বাড়িতে সূচনা দিয়েছিল। নির্দিষ্ট দিনে সকাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছিল আমাদের বাড়িতে। মা, বাবা, ভাই সকলেই আশ্চর্য ছিল তাদের মেয়ের এমন একটা সম্বন্ধ জুড়ে যাওয়াতে। বন্দনার কাছে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করেছিল মা। যতটা পেরেছিল বন্দনা একটু একটু করে বলে গেছিল। 2 দিন পরেই অপরাহ্নের পরে গ্রামে প্রবেশ করে একটি 4 চাকার গাড়ি। গ্রামের রাস্তায় জিজ্ঞাসা করতে করতে এক সময় এসে পৌঁছেছিল আমাদের বাড়ির সামনে। সদর দরজায় তখন ছিল বাবা আর ভাই এবং বেশ কিছু প্রতিবেশী। সকলের উৎকণ্ঠা ছিল মনে, এমন অজপাড়া গায়ে থেকে শহরের এমন সুপাত্র কি করে জোগাড় করতে পারল মেয়েটি। কিন্তু সবকিছু ছাড়িয়ে সম্পূর্ণ প্রশংসার পাত্রী হয়েছিল আমার বান্ধবী বন্দনা। আমি বুঝতে পারছিলাম আমার বাবা মা দারিদ্রতার হীনমন্যতায় ভুগছিলেন নিজেদের পরিস্থিতির জন্য। এত বড় পরিবারের সাথে সম্বন্ধের নিজেদের সাথে তুলনা করে হীনমন্যতায় ভোগাটাই স্বাভাবিক। তবুও যতটা পেরেছিলেন আপ্যায়নের ত্রুটি রাখেনি বাবা মা। সত্যি বলতে কি, আমাদের ছোট্ট কুঁড়েঘরটিতে বাদলদের 5 জনের ঠিকমতো বসতে দেওয়ারও জায়গা নেই। কিন্তু অতিথি যারা এসেছিলেন সত্যি তাদের ব্যবহার ছিল অমায়িক। আমাদের ঘরটিতে দরিদ্রতার ছাপ ছিল সুস্পষ্ট, কিন্তু সেই দরিদ্রতা অতিথিদের মনে কোনো ব্যাঘাত আনতে পারেনি। এটা বুঝেছিলাম খানিকক্ষণ পরেই। সবার পেছনে ছিল সেই একজনেরই হাত। এটা বলে বোঝাতে হয়নি সেদিন আমায়। অতিথি 5 জনকে দেওয়ার মতন মানানসই চায়ের কাপ পর্যন্ত ছিল না আমাদের বাড়িতে। তাই ভাই জোগাড় করেছিল মাটির ভাঁড়। সুন্দর নকশা করা মাটির ভাঁড় জোগাড় করেছিল কোথা থেকে আমার জানা নেই। অতিথি পরায়ণের অপরূপ দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিল সকলেই। বাদলের মা আমাকে কাছে বসিয়ে অনেক কথাই জিজ্ঞেস করেছিল, সবগুলো আজ আর মনে নেই। তবে ওনার সেদিনের ব্যবহার আমাকে আপ্লুত করেছিল। কেবল একটাই স্বপ্ন চোখের সামনে ভেসে আসছিল, সত্যি কি সেই দিনটা আসবে যেদিন আমার মায়ের অনুরূপ প্রতিমূর্তি আরেক মায়ের ভিতরে পাব। বেশ খানিকক্ষণ বসেছিল আগন্তুক অতিথিগণ। সবার সাথেই হেসে কথা বলেছিল সেদিন। এক সময় আমাকে উঠে যেতে বলা হয়। 2 বাড়ির গুরুজনদের গোপন আলাপ শুরু হয়। আড়াল থেকে শুনেছিলাম অনেক কিছু। সেই আলোচনা শুনতে শুনতে লজ্জায় রাঙা হয়ে উঠেছিল আমার সর্বাঙ্গ। অবশেষে সেই কথাটা কানে এলো আমাদের 2 জনের শুভ পরিণয়ের দিনটির ঘোষণায়। বুঝতে অসুবিধা হলো না, আমাদের এই দরিদ্র পরিবারে, এই সাদামাটা গ্রামের বাড়িতে আমার অবস্থান আর একটা মাস মাত্র। বিয়ের দিনটা যে ঘোষণা হয়ে গেছিল 2 বাড়ির গুরুজনদের সম্মতিতে। কথাটা কানে আসতেই দৌড়ে গেছিলাম নিজের একচিলতে কুঠুরিতে। পরনের ওড়নাটা মাথায় দিয়ে তুলে বউ সেজে দাঁড়িয়েছিলাম ছোট্ট আয়নাটির সামনে। ভাবছিলাম সত্যি কি আর একটা মাস মাত্র সময়। তারপরেই আমার দীর্ঘদিনের সাথী এই বিছানাটা আমার থেকে দূরে সরে যাবে। এই বিছানাটা ঘিরেই ছিল আমার যত না বলা কথার স্মৃতি। এই একচিলতে কুঁড়ে ঘরটাই ছিল আমার পৃথিবী। কত মান অভিমান চোখের জলের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল এই একচিলতে মাটির দেওয়ালের কুঁড়ে ঘরটি। আয়নায় বউ সেজে দেখছিলাম নিজের প্রতিবিম্ব।
তবুও কেন জানি না মনটা খুশিতে ভরে উঠতে গিয়েও উঠল না। কতক্ষণ এমন চিন্তা করছিলাম, সময়ের জ্ঞান ছিল না। হঠাৎ নিজেকে ফিরে পেলাম। আয়নায় বাদলের প্রতিবিম্ব দেখে রীতিমতো চমকে উঠেছিলাম। আমার এই এক চিলতে কুঁড়ে ঘরে আমার মন মন্দিরের দেবতার প্রতিবিম্ব দেখে ফিরতে যাব, তখনই পিছন থেকে আমার মুখটা আয়নার দিকে ধরেই বলে, যেমনটি আছো তেমনটাই সুন্দর লাগছে। দেখো তো দুজনকে কেমন লাগছে একসাথে। অনিচ্ছা সত্ত্বেও জোর করে ঘুরে দাঁড়িয়ে বললাম, এটা আপনার অনধিকার প্রবেশ, একটা মেয়ের একান্ত আলিন্দে। বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য তোমাকে সাজা পেতেও হতে পারে, এটা বোঝো? কার সাহায্যে, কার অনুমতিতে আমার এই একান্ত রাজপ্রাসাদে অনধিকার প্রবেশের সাহস হয় তোমার? আমার রাগান্বিত মুখটা দুহাতে তুলে বলে, সব কিছুর অনুমতি পেয়ে গেছি। তোমার এই একান্ত রাজপ্রাসাদের অন্দরমহলে তোমার বিনা অনুমতিতে প্রবেশের স্বাক্ষর হয়ে গেছে প্রিয়ে। এখন থেকে আর এই রাজপ্রাসাদের কক্ষটি তোমার একার নয়, আমাদের দুজনের। বলেই হাসতে হাসতে বসে পড়ে আমার ছোট্ট বিছানাটায়। দুহাত বাড়িয়ে দেয় আলিঙ্গনের ভঙ্গিতে। সভয়ে দুপা পিছনে সরে যাই আতঙ্কে। দরজার দিকে তাকিয়ে দেখি ছোট ভাই দাঁড়িয়ে পর্দার আড়ালে। বাদলের এই ভাবভঙ্গি আমার একটুও ভালো লাগেনি সেদিন। কিছুটা অভিমানের সুরেই বললাম, স্থানকাল পাত্রের বিবেচনা করা উচিত তোমার। এখন স্রেফ আমি তোমার বাগদত্তা। সম্পূর্ণভাবে পেতে গেলে আরও যে 1 মাস অপেক্ষা করতে হবে। চোখের ইশারায় বুঝিয়ে দিলাম ছোট ভাইয়ের উপস্থিতি। দিন গুনতে শুরু করেছিলাম একটা একটা করে। বাড়িতে বিয়ের জোগাড় শুরু হয়ে গেছিল রীতিমতো। গ্রামবাসী প্রায় সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের গরিব পরিবারটির দিকে। আমি আজ গ্রামের সকলের মেয়ে। মাঝে মাঝে মনটা ভরে উঠত আপ্লুত হয়ে। ভাবতাম আমাকে তাড়ানোর জন্য গ্রামের সকলের এত উৎসাহ। বাবা মা ভাইয়ের চোখে ছিল আনন্দ উৎসবের ধারা। এক একটা দিন এগিয়ে আসছিল আর আমার ঘুমের 12টা বাজছিল। অর্ধেক রাত পর্যন্ত বাদলের সাথে চ্যাটিংয়ে বাকি রাতটার নিদ্রাদেবী ছেড়ে চলে যাচ্ছিল আমায় ছেড়ে। অজস্র অনুরোধেও শুনতে চাইতো না বাদল। বারবার বলতাম, এবার তো ফোন অফ করে শুয়ে যাও, সকালে তোমার অফিস আছে, আমাকেও কলেজে যেতে হবে। কিন্তু কে কার কথা শোনে? আমিও পারতাম না বাদলের আগ্রহে সাড়া না দিয়ে থাকতে। তাই বেজে যেত কখনো রাত 2টো, কখনো ভোর 4টে। এমন করেই এক একটা দিন এগিয়ে আসছিল আমাদের দুজনের একান্ত মিলনের দিনটা। অধীর আগ্রহে অপেক্ষারত ছিলাম আমরা দুজনেই। আর মাত্র 1টা সপ্তাহ থেকে গেছিল আমাদের বাড়ির প্রস্তুতি প্রায় শেষ। খবর পেতাম বাদলের বাড়ির প্রস্তুতিও শেষের দিকে। একদিকে যেমন মনে আনন্দ, অন্যদিকে তেমন বেসুরের রাগিনী গেয়ে উঠত মনের মণিকোঠায়। আমার 21 বছরের জীবন কাটিয়ে দেওয়া এই জায়গাটা ছেড়ে যেতে হবে। আমার গ্রামের এই ধুলো ভরা রাস্তায় ছোটবেলা থেকে কত ধুলো মেখেছি। বর্ষায় কাদামাটি হয়ে বাড়ি ফিরে মায়ের মুখ ঝামটা শুনতে হতো। অঝরে বৃষ্টির মধ্যে পাশের আমবাগানে ছুটে যেতাম আম কুড়াতে। সেই স্মৃতিগুলো ছেড়ে চলে যেতে হবে আমায় চিরদিনের জন্য। এই বেসুর রাগিনী যেন মনকে ব্যতিব্যস্ত করে তুলছিল অহরহ। আমি ছাড়া সকলেই ছিল খুশি, হবে নাই বা কেন? আমাদের পরিবারের যে প্রথম উৎসব। কিন্তু আমার মন উল্টো রাগিনী গাইত। সকলে যখন উৎসবের খুশিতে আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই আমার মন গাইত, আমাকে গ্রাম থেকে তাড়ানোর জন্যই কি এই উৎসব? মনটা তখন খারাপ হয়ে যেত অচিরেই। অবশেষে এলো সেই কাল রাত্রি। আজও ভুলিনি, ভুলতে পারিনি সেই রাতের মর্মান্তিক সমাচারটার কথা। রাত তখন 10:30 বেজে কয়েক মিনিট হয়েছে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম বাদলের ফোনের কিংবা মেসেজের। কয়েকটা মেসেজ দিয়েছিলাম, উত্তর পাইনি। বিয়ের আর 3 দিন বাকি আমাদের। প্রস্তুতি প্রায় শেষ, এখন অপেক্ষা মাত্র। হঠাৎ আমার মুঠো ফোনটা ঝনঝনিয়ে উঠল বেসুরে আওয়াজে। এক অচেনা নম্বর ভেসে উঠল ফোনের পর্দায়। ফোনটা রিসিভ করব কিনা ভাবছি হাতে ধরে। কেন যেন মনে হলো ফোনটা ধরা উচিত, অচেনা নম্বরই হোক না কেন।
রিসিভ করলাম। কানে ধরতেই এক অপরিচিত গম্ভীর আওয়াজ বলে উঠল, আপনার নাম মৌলি? আতঙ্কিত হয়ে উত্তর দিলাম, হ্যাঁ আমি মৌলি, আপনি কে বলছেন? অপর প্রান্ত থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো, আপনি বাদল সরকারকে চেনেন? আপনার কে হয় বাদল সরকার? ওর ফোন থেকে আপনার ফোনে অসংখ্যবার ডায়াল করা হয়েছে দেখে প্রথমেই আপনাকে ফোন দিলাম। কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল মুহূর্তে। চিৎকার করে বললাম, আপনি কে? কোথা থেকে বলছেন? বাদল সরকারের কি হলো? প্লিজ খুলে বলুন একটু। আমি ওর বাগদত্তা। 3 দিন পরেই আমাদের বিয়ে। ওহ শিট, আই এম ভেরি সরি ম্যাম। আপনার জন্য একটি হৃদয় বিদারক খবর। বাদল সরকারের বাইকটি অ্যাক্সিডেন্ট করেছে। বাইকের পেছনে আরেকটি মেয়ে বসেছিল। নিউ টাউনের শুনশান রাস্তায় দুরন্ত গতিতে আসার সময় কন্ট্রোল করতে না পারায় রাস্তার ডিভাইডারে লেগে অ্যাক্সিডেন্ট হয়। বাইকটি দুমড়ে মুচড়ে গেছে। 2 জন আরোহী ছিটকে পড়েছে বহু দূরে। যতদূর মনে হয় বাইক চালাচ্ছিল বাদল সরকার মদ্যপ অবস্থায়। তাই এই পরিণতি। আমি নিউ টাউন থানার কন্ট্রোল রুম থেকে বলছি। আমাদের পুলিশ পেট্রোলের গাড়ি ঘটনাটি দেখতে পেয়ে আমাদের কাছে খবর দেয়। সাথে ওখান থেকে পাওয়া বাদল সরকারের মোবাইল ফোন থেকে আপনার ফোন নম্বর পেয়ে আপনাকে ফোন করলাম। কাইন্ডলি খবরটা সকলকে জানিয়ে দেবেন, তারা যেন নিউ টাউন কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করেন। ফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমার গলা চিরে তীব্র চিৎকার বেরিয়ে মুহূর্তে থেমে গেছিল। চোখ দুটো যেন বেরিয়ে আসবে। বাকরুদ্ধ হয়ে গেছিল আমার অন্তরাত্মা, স্তব্ধ হয়ে গেছিল। মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেছিল আমার পৃথিবী। আমার চিৎকারে বাবা মা ভাই সবাই দৌড়ে এসেছিল। মা এসে চিৎকার করে বলে, কি হয়েছে? আমি তখনও নিশ্চুপ। আমার কথা যেন হারিয়ে গেছে। মা বাবা দুজনেই আমাকে ধরে নাড়াতে নাড়াতে বলে, কি হয়েছে বল, চিৎকার করলি কেন? বেশ কিছুক্ষণ পরে ভরে ওঠা গলায় বললাম, বাদলের বাড়িতে খবর দাও। নিউ টাউন থানার পুলিশ ফোন করেছিল। ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যতদূর সম্ভব ও বোধহয় আর ইহজগতে নেই। শেষের কথাটা চেপে গেলাম সকলের সামনে। ওর সাথে এত রাতে মদ্যপ অবস্থায় একটি যুবতী মেয়ে কে ছিল? মা বাবা বাড়ি থেকে খবর দিয়েছিল বাদলের বাড়িতে। সেদিনই ভোর রাতে বাদলের বাবা ফোনে বলেছিল কাঁদতে কাঁদতে, সব শেষ হয়ে গেল। সেই রাতে আমাদের বাড়িতে চোখের পাতা এক করতে পারিনি কেউই। আমার চোখের স্বপ্নগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করলো। প্রচণ্ড আঘাত লেগেছিল অন্য একটা কথায়। সে রাতে বাদলের পেছনে মদ্যপ অবস্থায় কোন যুবতী মেয়ে বসেছিল? কি সম্পর্ক ছিল তার সাথে বাদলের? অফিস ছুটি হয়ে যায় সন্ধে 7টায়। তাহলে রাত 10টার পরে পর্যন্ত কোথায় গিয়েছিল সে? কি করছিল এতক্ষণ মেয়েটার সাথে? কি সম্পর্ক ছিল মেয়েটার সাথে? মদ্যপ অবস্থায় এত রাতে ভীষণ গতিতে বাইক চালানোর আবশ্যকতাটা পড়ল কিসের জন্য? আজও উত্তর পাইনি আমার এই প্রশ্নের। আমার স্বপ্নের পৃথিবী ধ্বংস হয়ে গেছিল সেদিনের ফোনের সংবাদে। বাদলের মৃত্যু আমাকে নাড়িয়ে দিয়ে গেছিল, কিন্তু তার থেকেও বেশি নাড়িয়ে দিয়ে গিয়েছিল আমার অগোচরে তার পরকীয়ার কথায়। যে ছেলেটার 3 দিন পরে বিয়ে, সে কি করে পারল অন্য একটা যুবতী মেয়ের সঙ্গতে মদে মাতাল হয়ে? অনেক প্রশ্ন থেকে যায় মনের ভিতরে। বাদলের মৃত্যু যদিও সামলে নেওয়ার মতো ঘটনা ছিল, কিন্তু আমার অগোচরে বাদলের আরেকটা অশ্লীল পৃথিবীর ঘটনা চোখের সামনে মেলে ধরল তার চরিত্র, যেটা আমি সহ্য করতে পারিনি আজও। আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না এই ঘটনাটা। পরের দিন প্রভাতেই বাবা মা দৌড়ে গেছিল বাদলের বাড়িতে। আমার মনটাও হাহাকার করে উঠেছিল, কিন্তু পরবর্তীতে চোখের সামনে ভেসে ওঠে আরেকজনের আলিঙ্গনে আমার ভালোবাসার ছবি। তখনই মনটা ধোঁয়াশায় ভরে ওঠে। প্রচণ্ড ইচ্ছা থাকলেও আমি বাদলের অন্তিম দর্শন করতে পারিনি। ইচ্ছাই হয়নি। কেন? হয়তো ভালোবাসা স্বার্থপর হয়, এটাই প্রধান কারণ। দীর্ঘদিন আমি শোকাহত ছিলাম আমার নিজের কুঠুরিতে। নিজেকে বন্ধ করে রেখেছিলাম।
সকলেই ভেবেছিল বিয়ের কদিন আগে ছেলেটির মৃত্যুতে আমি শোকাহত। হ্যাঁ, যদিও শোকাহত ছিলাম আমি বাদলের মৃত্যুতে, কিন্তু তার থেকেও বেশি দুঃখী ছিলাম বাদলের চরিত্র জেনে। সেই ঘটনার পরে কেটে গেছে দীর্ঘ 10 বছর। আমি আজ স্বাবলম্বী, নিজেকে তৈরি করেছি তিল তিল করে। বৃদ্ধ বাবা মায়ের পাশে দাঁড়িয়েছি একটা পুত্র সন্তানের মতো। আমার বাগানে অন্য কোনো ভ্রমরকে প্রবেশের অধিকার দিইনি আজও পর্যন্ত। যতদিন বেঁচে থাকব কোনো ভ্রমরই আমার আশেপাশে আসতে পারবে না। এমন এক অবিচ্ছেদ্য প্রাচীর গড়ে তুলেছি নিজের চারপাশে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।